সি এর কিছু কনস্ট্যান্ট টাইপ নিয়ে আলোচনা করব। আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি, তাই না? ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট দুইটা জিনিস মধ্যে ডিফারেন্স কি বলেন তো কেউ একজন? ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট। ভেরিয়েবলের মান স্যার মানে পরিবর্তন করা যায় আর কি, কিন্তু কনস্ট্যান্টের মান পরিবর্তন করা যায় না। কনস্ট্যান্ট স্যার অপরিবর্তনীয়, যা আছে তাই থাকবে। তারপরে আমরা যদি ম্যাথের রেসপেক্টে চিন্তা করি, একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক, তাই না? চলক মানে কি, যে মানটা আসলে চেঞ্জ হতে পারে, বা আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি, যে আসলে কি মানটা চেঞ্জ হতে পারে। যেমন একটা ভেরিয়েবল নিলাম আমরা নাম, এটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম নাম নামে, ওটার ভিতরে আমি 10 রাখলাম প্রথমে, পরবর্তীতে ওটার ভিতরে 20, 30, 50, 60, -100 যে কোনো কিছু রাখতে পারি। তার মানে হচ্ছে ভেরিয়েবলের মান প্রোগ্রামের যে কোনো পজিশনে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। কনস্ট্যান্টের মানটা হচ্ছে আমি প্রথমবার যখন ডিক্লেয়ার করব তখন যেটা দিয়ে দিব, নেক্সট টাইম ওটাকে আর চেঞ্জ করতে পারবো না, বোঝা যাচ্ছে? আমি যেখানে ডিক্লেয়ার করব ওর পরবর্তীতে অন্য কোথাও আমি এটাকে আর চেঞ্জ করতে পারবো না। তাহলে যদি কনস্ট্যান্ট ইউজ করি তাহলে ভ্যালুটা আমাকে ফিক্স থাকবে, এটাকে আর চেঞ্জ করা যাবে না। যেমন পাই এর মান যেটা, এখন পাই এর মানটাকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি? পাইয়ের তো একটা কনস্ট্যান্ট মান আছে, তাই না? তাহলে পাইয়ের মানটা যেহেতু কনস্ট্যান্ট মান, সেক্ষেত্রে ওটাকে আমরা যখন প্রোগ্রামিং ইউজ করবো তখন কনস্ট্যান্ট হিসাবে ইউজ করবো, যাতে পরবর্তীতে কেউ পাইয়ের মানটা চেঞ্জ করে না দেয়। তাহলে আমরা কনস্ট্যান্ট কীভাবে ইউজ করি একটু দেখি। আমরা আমাদের কম্পাইলারে চলে যাই, কনস্ট্যান্টটা একটু দেখি। তাহলে কনস্ট্যান্ট যদি আমরা ইউজ করতে চাই, কনস্ট্যান্ট ইউজ করার জন্য দুইটা ওয়ে আছে, যে আমরা কনস্ট্যান্ট এই কিওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে আমি প্রথমে লিখলাম কনস্ট্যান্ট, দ্যাট ইজ একটা কিওয়ার্ড, এটা দিয়ে মিন করতেছে আমার ডেটাটা হবে কনস্ট্যান্ট টাইপের ডেটা। এরপরে আগের মতোই বাকিটা সেম, ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করতাম যখন যে নিয়ম ছিল এখন সেই নিয়মই ফলো করবো। দেখেন কনস্ট্যান্টের পরে লিখলাম ইন্টিজার, ভেরিয়েবলে যেমন ইন্টিজার লিখতাম সেম। এরপরে কি লিখতে হয়, একটা নাম লিখতে হয়, ইন্টিজারের নামটা কি হবে? তাহলে আমি ইন্টিজারের নাম লিখলাম সিম্পলি, এটা হচ্ছে পাই। পাই নামে একটা কনস্ট্যান্ট তৈরি করবো আমি, এবং ওটার ভ্যালুটা কত হবে বললাম যে 3.14। এখন কি ইন্টিজার রাখলে হবে বলেন তো? পাই যেহেতু 3.14 রাখতে চাই, একটু বলেন তো, ইন্টিজার পাই কি আমি নিতে পারবো যদি 3.14 রাখতে চাই? আমি যদি কনস্ট্যান্ট আমি যদি এরকম বলি কনস্ট্যান্ট ইন্টিজার নাম্বার ইকুয়াল 45 বা 56, তাহলে কোনো সমস্যা নাই, যেহেতু নাম্বারটা ইন্টিজার টাইপে 56 অ্যালাউ করে। কিন্তু যখন আমাকে পাই ইউজ করতে চাই, পাইয়ের মাঝে আমরা চাচ্ছি রাখতে আসলে 3.14, সাপোজ এটা রাখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ইন্টিজার ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে ফ্লোট টাইপের ডেটা ইউজ করতে হবে। তাহলে এগুলো খুব সিম্পল জিনিস। আমরা তখন তাহলে এখন যেটা কাজটা হলো, যেটা কনস্ট্যান্ট টাইপের ডেটা আমরা ইউজ করলাম সেটা ফ্লোট টাইপের, এবং সেখানে ভ্যালুটা বলা আছে 3.14। এখন আমি নিচের লাইনে এসে এখানে যদি আবার বলে দেই, দেখেন পাই ইকুয়াল 3.78 এবং প্রিন্ট করে দেখতে চাই আমি, প্রিন্ট এফ। ফ্লোট টাইপের দেখার জন্য আমরা বলছিলাম %f ইউজ করি, কমা দিয়ে আমরা যেহেতু ভেরিয়েবলের নামটা হচ্ছে পাই। এখন কেউ বলেন তো রান করবে কিনা এটা? না স্যার, এরর দেখাবে। আমি একটু রান করে দেখি। দেখেন আমাকে এরর দেখাচ্ছে। এরর দেখানোর কারণটা হচ্ছে যে আমরা বলছি যে উপরের দিকে কনস্ট্যান্ট ফ্লোট, যে এই ফ্লোটটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এই মানটা আমি যেটা দিয়েছি এইখানে চেঞ্জ করতে পারবো আমি, কিন্তু এর পরবর্তীতে কোনো জায়গায় এই যেখানে আমি প্রথমে লিখছি এই লাইনের পরবর্তী কোনো লাইনে এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। এখন কেউ যদি এখানে চেঞ্জ করে লেখে সে লিখতে পারে, কারণ ডিক্লেয়ার তো আমি করতেছি, আমি করার সময় যা খুশি দিতে পারি। তাহলে আমি পাইয়ের মানটা 1.4 দিয়ে দিলাম। এরপরে এই প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি যখনই পাইকে দেখতে চাবো তখন সে কি করবে, ওই 3.14 কি সে আসলে আমাকে রান করে দেখাবে। কিন্তু যদি আমি পরবর্তীতে কোথাও এটাকে মান চেঞ্জ করি যে পাইয়ের মান এখন ডিফারেন্ট কিছু, তাহলে কিন্তু সে আমাকে শো করবে না। রিটার্ন 0 লাগবে না? না, রিটার্ন 0 না হলে সব দেখেন শো করতে, এখন আমার শো করতেছে, দেখেন পাইয়ের মান শো করতেছে 3.14, দেন কয়েকটা 0 ইউজ করছে, যেহেতু আমরা 6 ডিজিট পর্যন্ত বলা বলছিলাম এই জন্য 0 ইউজ করছে। আমি যদি 2 ডিজিট চাই 3.14, সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই দেখছিলাম যে আমরা 0.2 এটার জন্য তাহলে 2 ডিজিট শো করবে। তাহলে কথা হচ্ছে যে কনস্ট্যান্ট মান যখনই আমি বলবো তখন কি হবে, যে আমাকে যে লাইনে আমি ডিক্লেয়ার করতেছি ওটাকে ওর পরবর্তীতে কোথাও আমি এটাকে আর চেঞ্জ করতে পারবো না। এটাই আসলে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে কনস্ট্যান্ট ইউজ করাটা হচ্ছে ভেরিয়েবলের মতোই, শুধুমাত্র কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করলে সে যেটা করবে সে পরবর্তীতে ওইটাকে আর আপডেট করতে দিবে না। তাহলে আমি যদি একটা সার্কেলের এরিয়া বের করতে চাই, আপনাদের এটা বলা হলো একটা প্রোগ্রাম তৈরি করেন, যে প্রোগ্রামের কাজ হচ্ছে একটা সার্কেলের এরিয়া বের করা, বা রাইট এ প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল, যদি এটাতে কোশ্চেন হয় আপনাদের।
তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে বের করবেন, কেউ কেউ বলতে পারেন আইডিয়া করে? যে একটা সার্কেলের এরিয়া বের করতে হবে আমাকে, সার্কেলের এরিয়া বের করতে গেলে কি লাগে বলেন তো? স্যার 2 পাই আর না তার আর লাগে ব্যাসার্ধ। তাহলে আমাদের সার্কেলের ফর্মুলা আরটাকে স্যার আমরা ইনপুট নিয়ে স্যার তখন স্যার 2 পাই আর। সার্কেলের ফর্মুলা কি পাই আর স্কয়ার, তাই তো না? ও হ্যাঁ পাই আর স্যার তখন স্যার আমরা আরটাকে ইনপুট নিব আর কি। তাহলে আমরা ইউজারের কাছ থেকে আর এর ভ্যালুটা ইনপুট নিব, আর পাই এর মানটা তো কনস্ট্যান্ট, দেন এটা তো আর ইউজার চেঞ্জ করে দিতে পারবে না কিছু। তাহলে সেক্ষেত্রে পাইটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব, ইউজারের কাছ থেকে আর ইনপুট নিব, এরপর ফর্মুলায় বলে দিব 2 ইনটু পাই ইনটু আর যেটা দিবে তার স্কয়ার, তার মানে আর ইনটু আর, এবং প্রিন্ট করলে আমাকে আউটপুটে শো করবে। বোঝা যাচ্ছে তো? তাহলে এই ধরনের কিছু প্রোগ্রামের ক্ষেত্রে যেখানে আমার কনস্ট্যান্ট মানটা আমি আগে থেকেই বলে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট টাইপের ডাটা ইউজ করব। সেক্ষেত্রে আমি যদি এখানে এরকম হয় যে আমি কনস্ট্যান্ট ইউজ করলাম না, সেক্ষেত্রে আমি ইউজারকে যদি আমি কোথাও চান্স দেই যে ইউজার ডেটা এন্ট্রি করতে পারবে, সে কি করলো যে মানটা চেঞ্জ করে দিল। তাহলে আমি চাচ্ছি যে মানটা কখনোই চেঞ্জ হবে না, যেটা ইজ এ কনস্ট্যান্ট টাইপের ডাটা। তার মানে ইউজার কখনোই এই প্রোগ্রামের এই ডেটাটা চেঞ্জ করতে পারবে না, কারণ ইউজার তো কোড দেখবে না, সে তো আসলে ইন্টারফেস ইউজ করবে। তাহলে যে ডেভেলপার সে কনস্ট্যান্ট মানগুলো বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে পরবর্তীতে প্রোগ্রামে কোথাও এই মানটা চেঞ্জ না হয়। তাহলে আমরা বেশ কিছু কনস্ট্যান্ট টাইপ এখানে দেখবো। দেখেন, ইন্টিজার টাইপের হতে পারে কনস্ট্যান্ট, সিমিলারলি একইভাবে রিয়েল বা ফ্লট হতে পারে, অক্টাল বা হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট হতে পারে, ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে। দেখেন এই যে এখানে একই জিনিস, ইন্টিজার কনস্ট্যান্ট মানে হচ্ছে ইন্টিজার মান, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। লং ইন্টিজার হতে পারে, যেটা আমরা দেখছিলাম আমাদের নর্মাল ভেরিয়েবলের রেসপেক্ট। তাহলে ভেরিয়েবল এবং এটার ভিতরে খুব ডিফারেন্স নাই, শুধুমাত্র কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করার কারণে সুবিধা বা অসুবিধা হচ্ছে যে আমি এই মানটাকে আর চেঞ্জ করতে পারতেছি না। এখন একটা অক্টাল কনস্ট্যান্ট যদি ইউজ করতে চান, তাহলে একটা অক্টাল নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে বলেন তো? সাপোজ আমি এখানে দেখেন আমি লিখলাম 13, এখন 13টা তো অক্টাল দিয়েও লেখা যায়, আর 8 দিয়ে আমাদের ডেসিমাল নাম্বারও কিন্তু 13 লেখা যায়, তাই না? তাহলে প্রোগ্রামে যখন আমি একটা অক্টাল নাম্বার লিখবো তখন কিন্তু আমাকে দেখেন নাম্বারের প্রথমে 013 লেখা আছে। তাহলে 013 যদি কোথাও আমি দেখি কোনো প্রোগ্রামে লেখা আছে ইন্টিজার একটা ভ্যালু দিয়ে যদি বলা 013, তাহলে এটা মনে করতে হবে দ্যাট ইজ অক্টাল ভ্যালু। তাহলে অক্টাল ভ্যালুগুলো সবসময় 0 দিয়ে আমরা স্টার্ট করি, কেননা কনফিউশন যাতে না আসে। 0 থাকা মানে দ্যাট ইজ অক্টাল ভ্যালুর 13, আর শুধু 13 লিখলে দ্যাট ইজ ডেসিমাল ভ্যালু 13, ঠিক আছে? তাহলে আমরা স্টার্ট করবো 0 দিয়ে শুধু অক্টালের জন্য। একইভাবে যদি একটা হেক্সাডেসিমাল ভ্যালু হয়, ওটাকে আমরা স্টার্ট করি হচ্ছে 0x দিয়ে, 0x দিয়ে মিন করি দ্যাট ইজ হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে 90 হচ্ছে একটা ভ্যালু, তার সামনে দেওয়া 0x, তার মানে এই ভ্যালুটা আসলে হেক্সাডেসিমালে বলা আছে। তাহলে নর্মালি যদি 90 বলি তাহলে সেক্ষেত্রে মনে করতে পারেন দ্যাট ইজ এ ডেসিমাল নাম্বার, মানে আমাদের সিস্টেমের নাম্বার। কিন্তু যদি আমি এটাকে 090 বলি তাহলে মনে করতে হবে দ্যাট ইজ এ 090 কি বলতে পারবো আমি এখানে একটু বলেন তো? 090 বললে এটা কি অক্টাল হবে? হবে তো স্যার অক্টাল। এখন দেখেন 090 বললে অক্টাল হবে না এই কারণে যেহেতু 9 তো অক্টালে নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্টাল ডিজিটে তো 9 নাই, অক্টাল ডিজিট তো 0 থেকে 7 পর্যন্ত আছে, তাই না? সেক্ষেত্রে 090 বললে সেক্ষেত্রে এরর দেখাবে, কারণ 090 বলতে তো ভ্যালু নাই, কারণ 9 তো অক্টাল সাপোর্ট করবে না। অক্টাল সাপোর্ট করবে 0 থেকে 7 এই ডিজিটগুলোর মধ্যে যে কোনো কিছু। কিন্তু আমি যদি 0x বলে বলি 90, দ্যাট ইজ হেক্সাডেসিমাল সাপোর্ট করবে। তাহলে এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট ইউজ করার জন্য ইউজ করব। একইভাবে ক্যারেক্টার কনস্ট্যান্টগুলো আমরা যেভাবে এবিসি ইউজ করতে পারি, স্ট্রিং কনস্ট্যান্ট ইউজ করতে পারি, যেমন এই যে ডাবল কোটেশন দিয়ে যেটাকে বলি দ্যাট ইজ স্ট্রিং, আর সিঙ্গেল কোটেশন দিয়ে যেটা বলি সেটা ইজ ক্যারেক্টার। তাহলে আমাদের এই জিনিসগুলো এখানে বলা আছে, কিছু রুলস আপনারা দেখে নেবেন, এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করব না। এখন যেটা নিয়ে কথা বলবো, দেখেন এখানে কিছু আমাদের এসকেপ ক্যারেক্টার বলা আছে। আমরা কোনটা ইউজ করছি একটু বলেন তো? এটা ইউজ করছি না আমরা এতদিন, /n নিউ লাইন। তাহলে নিউ লাইন ক্যারেক্টার ছাড়াও এখানে অনেক ধরনের ক্যারেক্টার দেওয়া আছে। দেখেন এই যে /b বলা আছে, এটা দিয়ে আমরা ব্যাক স্পেস মিন করি। তাহলে যদি ব্যাক স্পেস ইউজ করতে চান কোডের ভিতরে, যে আমি একটা ব্যাক স্পেস দিবে, সে ব্যাক স্পেস যাবে, সেক্ষেত্রে /b ইউজ করবেন। একইভাবে কেরিজ রিটার্ন আর এগুলো বেশি ইউজ হবে না, তার নয় নিউ লাইনটা বেশি ইউজ হয়। এরপরে ট্যাবটা ইউজ করি আমরা, /t ইউজ করি। ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলো আমরা ইউজ করি মাঝে মধ্যে। সাপোজ আপনাকে বলা হলো এরকম একটা জিনিস আপনাকে রান করবেন। আমি একটু কম্পাইলারে ফেরত যাচ্ছি। আপনাকে বললাম যে আপনি এটা আমাকে লিখে দেখাবেন, আমি একটা প্রোগ্রাম লিখবেন সিতে, যে আমাকে আউটপুটে ISU-টাকে ডাবল কোটেশনের ভিতরে লিখে দেখাবে। এটা কি লিখতে পারেন কি? একটু ট্রাই করেন তো। ISU এই লেখাটাকে ডাবল কোটেশনের ভিতরে আমাকে শো করবে আউটপুটে, এখানে একটু লেখা ট্রাই করেন।
আউটপুটে দেখাবে আইএসইউ কিন্তু ডাবল কোটেশনের ভিতরে। আমি যদি এটাকে প্রিন্ট করি একটু দেখেন, প্রিন্ট এফ ইউজ করতে পারি, যেহেতু একটা স্ট্রিং আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করলাম না, আমি প্রিন্ট এফ ইউজ করে যেটাকে প্রিন্ট করি, দেখেন কি আসে। আমাকে কিন্তু শুধু আইএসইউ আসছে, কিন্তু ডাবল কোটেশন কিন্তু শো করতেছে না, দেখতে পাচ্ছেন? স্যার আরেকটা কোটেশন লাগাই দেন স্যার দুই পাশে, তখন তো স্যার শো করবে। আর একটা কোটেশন লাগাবেন? জি স্যার, এই পাশে তো লাগাই দেন। এই পাশে একটা কোটেশন লাগাবো, এই পাশে একটা কোটেশন লাগাবো। আমার এখানে এরর দেখাচ্ছে, দুইটা কোটেশন ইউজ করেছি দুই পাশেই, দেখেন আমাকে এরর দেখাচ্ছে। তার মানে দুইটা, আমি তো স্যার পাইথনে এটা করি স্যার, পাইথনে এটা শো করে। হ্যাঁ, তার মানে পাইথনের সাথে তো এটা একরকম না, তাই না? স্ট্রাকচার চেঞ্জ আছে কিছুটা। তাহলে এখানে আমরা যেটা করতে হবে, দেখেন এখানে ওই যে স্কেপ ক্যারেক্টার আমরা যেটা দেখতেছিলাম, স্কেপ ক্যারেক্টারের লিস্ট, যেটা আপনাদের নিয়ে কথা বলতেছি, দেখেন এখানে এই যে স্কেপ ক্যারেক্টারের লিস্ট। তাহলে আমি যদি ডাবল কোটেশন এটাকে শো করতে চাই, তাহলে আমাকে এই যে দেখেন ব্যাকস্ল্যাশ কোটেশন এই কথাটা বলতে হবে। তাহলে এটা ব্যাকস্ল্যাশ দিয়ে যদি কিছু লেখি, তার মানে সে কি করবে, এই ব্যাকস্ল্যাশের পরে যেটা আছে এটাকে সে আসলে স্পেশাল মিনিং হিসাবে নিবে, তাহলে এটাকে সে আসলে এক্সিকিউট করবে না ওইভাবে। তাহলে আমি যদি এটাকে দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। এরপরে কোথায় আমি ইউজ করবো, আবার এইখানে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করব। এরপর যদি রান করি, এখন কিন্তু শো করছে ডাবল কোটেশনের ভিতরে, দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে যদি আমরা এরকম কোন একটা ক্যারেক্টারকে সাপোজ এই প্রথম যে দুটো কোটেশন দেওয়া আছে, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার দিয়ে, এটা হচ্ছে আসলে আমাকে যে প্রিন্ট টেপের ভিতরে যে কোনো কিছু লিখতে গেলে আমাকে ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় সেটা। কিন্তু এরপরে যে দুটো কোটেশন আছে, আমরা যাচ্ছি এগুলো আসলে স্পেশাল কি করবে, এটা আমাকে আমার লেখার দুই পাশে দেখাবে। তার সেক্ষেত্রে দেখেন প্রথমে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করছি, ব্যাকস্ল্যাশ ইউজ করার পর এটা বলার কারণে সে কি করছে, এটাকে সে আর এখানে এটাকে স্পেশাল মিন করে না, সে কি করছে, এটাকে সেখানে আমাকে রেখে দিছে, এই যেটা আমাকে দিয়ে দিচ্ছে। একইভাবে আবার একটা ব্যাকস্ল্যাশ দিয়ে আমি যখন কোটেশন ইউজ করি সেটাকে আমার রেখে দিচ্ছে। তাহলে আমাকে এই জিনিসগুলোকে বলে স্কেপ সিকোয়েন্স। তাহলে এরকম কিছু স্কেপ সিকোয়েন্স, একটা ব্যাকস্ল্যাশ এন্ড প্রিন্ট করেন তো স্যার। ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করব। জি স্যার। আচ্ছা, নিউ লাইন ক্যারেক্টার এটা আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কি করা যেতে পারে একটু দেখেন তো, ট্রাই করে। আমি একটা ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করতে চাই এখানে, এটাই যদি করার চেষ্টা করি, এখানে আমি আইসি মুছে দিলাম, তাহলে আমাকে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করতে হবে, তাই তো? এখন ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করে দেখতে পাচ্ছেন? জি স্যার, ডাবল ব্যাকস্ল্যাশ। হ্যাঁ, তার মানে একটা ব্যাকস্ল্যাশ হচ্ছে আমাদের স্কেপ সিকোয়েন্সের জন্য, আর ডাবল ব্যাকস্ল্যাশ বলার কারণ হচ্ছে সে দ্বিতীয়টাকে সে আমাকে দেখাই দিচ্ছে। স্কেপ সিকোয়েন্স আছে, এগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিলেই বুঝে ফেলবেন। তাহলে আমরা কনস্ট্যান্ট যখন ইউজ করব তখন দুইটা নিয়মে আমরা কনস্ট্যান্ট ইউজ করতে পারি। একটা হচ্ছে এরকম, আমরা বলছিলাম যে প্রথমে একটা কনস্ট্যান্ট কথাটা লিখবো, তারপরে কোন টাইপের সেটা, ইন্টিজার বা ফ্লট সেটা বলবো, তারপরে ভেরিয়েবলের নামের মতো একটা নাম দিব, নাম দিয়ে কত কনস্ট্যান্ট ইউজ করছি সেটা বলে দেবো। তাহলে একই জিনিস আগে ইউজ করতাম ইন্টিজার একটা নাম দিয়ে ভ্যালু, এখন সাথে একটা কনস্ট্যান্ট ইউজ করলাম যাতে এই ভ্যালুটা পরবর্তীতে আর চেঞ্জ না হয়, এটুকুই ডিফারেন্স। আরও একভাবে কনস্ট্যান্ট ইউজ করা দেখবেন আপনারা বিভিন্ন প্রোগ্রাম যখন দেখবেন সামনের দিকে, এরকম ভাবে কনস্ট্যান্ট ইউজ করা যায়। সেকেন্ড টাইপটা একটু দেখি যে আমরা এইভাবে একটা কনস্ট্যান্ট ইউজ করতে পারি, একটা হ্যাশ দিয়ে ডিফাইন, দেখতে পাচ্ছেন? হ্যাশ ডিফাইন, হ্যালো দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাশ ডিফাইন দেন, আওয়াজ আসছে। হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে আমরা ভেরিয়েবল যেভাবে ইউজ করতাম ওইভাবেও কনস্ট্যান্ট ইউজ করতে পারি। বলতেছিলাম যে প্রথমে কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করে আমরা কনস্ট্যান্ট ইউজ করবো। আমি এখানে যেটা দেখতেছিলাম যে আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করার জন্য এখানে প্রথমে কি বলতাম, কনস্ট্যান্ট এই কিওয়ার্ডটা বলতাম, এরপরে ইন্টিজার টাইপের ডেটা হলে ইন্টিজার বলতাম, একটা নাম দিতাম, সাপোজ ABC যে কোনো একটা নাম, এরপর ওর ভিতরে ভ্যালু কত রাখছে সেটা বলে দিতাম। তাহলে এভাবেও তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। আর সেকেন্ড যে নিয়মটা হচ্ছে আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা, সেটা আমরা এখন বলছি। দেখেন সেক্ষেত্রে আমরা কি করবো, দেখেন এই যে প্রোগ্রাম লেখা শুরু করা কিন্তু মেইনের ভিতরে না, মেইনের উপরের দিকে, যেখানে আমরা এই যে আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করেছিলাম, এইখানে আমরা যদি এইভাবে কোড লিখে ডিক্লেয়ার করি, এটা করার জন্য কি করতে হচ্ছে, আমাকে কিছুই না, আমাকে এই যে এখানে বাইরে প্রোগ্রামের মেইন প্রোগ্রামের বাইরে এখানে আমি একটা হ্যাশ সাইন ইউজ করলাম প্রথমে, তারপর বলবো ডিফাইন,
ডিফাইন দিয়ে ভেরিয়েবলের নামটা বলবো, কি নামে ডিফাইন করতে চাই। সাপোজ আমি পাই নামে একটা কিছু ডিফাইন করতে চাই, পাই। তাহলে এইভাবে যদি ডিফাইন করি সেক্ষেত্রে এটা কোনো রুলস না আসলে, কিন্তু বাই কনভেনশন এটা যারা প্রোগ্রামার তারা ইউজ করে, যে আসলে কি করে এই কনস্ট্যান্ট মানগুলোকে সাধারণত ক্যাপিটাল লেটারে লেখে, ভেরিয়েবলগুলোকে নর্মালি আমরা স্মল লেটারে লিখি, কিন্তু কনস্ট্যান্টগুলোকে ক্যাপিটাল লেখে। এটা রুলস না যে লিখতেই হবে, আপনি চাইলে স্মল লিখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু বিভিন্ন প্রোগ্রাম যখন দেখবেন আপনি অন্যান্য প্রোগ্রামারদের লেখা, সেক্ষেত্রে তারা কনস্ট্যান্টটা দেখবেন ক্যাপিটাল। স্যার অনেক প্রোগ্রামে স্যার রুলস স্যার। হ্যাঁ, এখানে রুলস নাই, এখানে হচ্ছে নর্মালি বাই কনভেনশন যে কি করে সে ক্যাপিটাল ইউজ করে। তাহলে পাই দিয়ে আমরা বললাম যে পাই এর মান হচ্ছে আসলে 3.14। তাহলে এভাবে করেও আমি আসলে একটা কনস্ট্যান্টকে ডিক্লেয়ার করতে পারি। তাহলে এভাবেও কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। আমি যেহেতু এখানে ইন্টিজার ইউজ করছি, এখানেও তাহলে ইন্টিজার ভ্যালু দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে বললাম যে ডিফাইন, সাপোজ নাম্বার নামে একটা নাম নিলাম, যেটাকে বললাম এটা ভেতরে কত থাকবে, থাকবে হচ্ছে 40। তাহলে এভাবেও চাইলে আপনি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারেন। পরবর্তীতে যখন আপনি নাম্বারটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা লাগবে না স্যার? না, এখানে আপনার ইকুয়াল লাগবে না। দেখেন এখানে আমাকে সিম্পলি এভাবে বললেই হবে যে ডিফাইনের পরে নামটা কি নামে ডিফাইন করব, ভ্যালুটা কত হবে। তাহলে এখানে কিন্তু ইকুয়াল দিতে হচ্ছে না। যা কিভাবে যদি আমি ফ্লট চাই তাহলে ফ্লটের ভ্যালুটা বলবো, যদি আমি ক্যারেক্টার চাই তাহলে এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে ক্যারেক্টার ভ্যালুটা বলবো, যদি স্ট্রিং চাই তাহলে ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং ভ্যালুটা বলবো। তার মানে কোথাও কোনো ইকুয়াল ইউজ করতে হচ্ছে না। তাহলে এই টাইপেও আপনি করতে পারেন। তো সেক্ষেত্রে যখন মেইন প্রোগ্রামের ভিতরে ঢুকবেন তখন শুধুমাত্র এই যে ভেরিয়েবলের নাম, হাইট, নাম্বার, লেটার এগুলোকে ইউজ করলেই সে ওটাকে প্রিন্ট করে দেখাবে। তাহলে ডিফাইন ইউজ করলে আমরা করব কোথায়, মেইনের বাইরে, তাই না? হেডার ফাইল যেখানে করতাম এটাকে বলি প্রি প্রসেসর ডিরেক্টিভ, মানে প্রসেসর এটা প্রথমে আগে ইনক্লুড করে নেবে তার সাথে, যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কনস্ট্যান্ট টাইপের, সেটার ভিতরে ভ্যালু 100 আছে। তার মানে যখনই প্রোগ্রামে সে কোথাও এই যে হাইট নামে কিছু দেখবে, অটোমেটিক তার ভ্যালুকে 100 এখানে সে বসাই দেবে। তাহলে এভাবে করেও আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি। সিমিলার ওয়েতে আমরা কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করেও কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি, যেটা আমরা এর আগে দেখছিলাম।